সবাই আপনারা এইদিকে লাইন ধরে দাঁড়ায় গেলেন। আগে পরের কিছু নাই, আগে আসলে বেশি পাবেন, পরে আসলে কম পাবেন তা না, সবাই এক সমান পাবেন। অতএব আপনারা এদিকে লাইন ধরে দাঁড়ায় গেলেন। তারপরে আমি যখন বলবো অমুক অমুক অমুক, যেটা যেমন আমি সহায়তা বললাম শাহরায়ের সিদ্ধাবাড়ি, আগে চলে আসলেন। যদি না হয় দেখা হলো যে দাঁড়াই গেছে, মনে করেন যে শাহরায়ের অজয় সাহা, উনি আগে দাঁড়ায় গেছে, তাহলে আপনি বললেন যে আমি অজয় সাহা, আমি তখন কেটে বলবো যে অজয় সাহা, তখন আপনি এটা নেবেন। নেওয়ার সময় নামবে কোন দিক দিয়ে লিখবেন, নামার জায়গাটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা পরে যারা আছেন এক ইউনিয়ন হলে এক জায়গায় বসেন। পরে যারা আছেন আপনার কোন ইউনিয়ন? হ্যালো, যারা আসলেন এখন, আপনারা যে ইউনিয়ন সেই ইউনিয়নের লোকজন এক পাশাপাশি বসেন। এরপরে হলো বলধারা ইউনিয়ন, বলধারা ইউনিয়ন, তারপরে হলো জামশা ইউনিয়ন, জামশা ইউনিয়ন। এক মন্দির থেকে একজন আসাই ভালো, এক মন্দির থেকে একজন আসাই ভালো। ডাবল আসছেন, ধন্যবাদ, কিন্তু দাঁড়াবেন একজন। জামশা ইউনিয়ন। এরপর হলো শায়েস্তা ইউনিয়ন, শায়েস্তা ইউনিয়ন। হ্যাঁ, আপনারা তাহলে একজন একজন করে আসেন, দাদা মানুষ বলছেন একজন একজন করে। আপনারা নিজেরা যদি দুইজন থাকেন, তিনজন থাকেন, সিদ্ধান্ত নিন কে আসবে, ঠিক আছে? তারপর হলো জয়মন্টপ ইউনিয়ন, একটা হাত, ও না, 4 জন 5 জন, আরো তো 10 জনের মতো আরো আছে। আচ্ছা, তারপর হলো জামিত্তা ইউনিয়ন, তারপরে চান্দহর ইউনিয়ন, উপরে ত্রিপল আছে, অসুবিধা নেই, বুঝবেন না। দরকার চেয়ার একটু সামনে, ট্রেনের সামনে নিয়ে আসেন, আরো সামনে নিয়ে আসেন, আরো সামনে নিয়ে আসেন, কাপড়টা যাতে না ভিজে। দাদা আরো সামনে আনেন, জায়গা আছে তো, আরো সামনে নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে আমরা ইউনিয়নের নামগুলো বলে দিলাম। পৌরসভার নাম বলছি নাকি? হ্যাঁ, ও আমি মনে করছি যে বলে দিয়েছি। এর বললো সিংগাইর পৌরসভা, ঠিক আছে? তাহলে আপনারা এইভাবে, পৌরসভার লোকজন কোন দিকে আছেন? গুড, ভেরি গুড, সবাই আসছে, পৌরসভার কাছে তো আসতে কষ্ট হয়নি, ঠিক আছে? তাহলে আপনারা ওইভাবে যখন ডাকা হবে তখন সিরিয়ালি চলে এসে ওইভাবে চলে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ। দাদা বলছে আপনার সাথে কথা বলার জন্য, যে নামের সাথে কোনো তো খাটাচ্ছি না, এদিকে। সম্মানিত প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি অনিরুদ্ধ রায়, বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনারারি কনসাল জেনারেল এবং বিশিষ্ট শিল্পপতি, উপস্থিত মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুবৃন্দ, পূজারীবৃন্দ, সুধীজন এবং সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেকে চেনেন, আমি এর আগেও কয়েকবার এসেছি। এটা আমার কাজিনের বাড়ি, যার ফলে এখানে আমার কাজিন অনিরুদ্ধ রায়, তার মা শ্রীমতী গীতা রায়ের সম্মানে এখানে যে 78টি দুর্গা মন্দির আছে, প্রত্যেকটি দুর্গা মন্দিরে তার পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা, অনুদান, পূজা প্রণামী প্রদান করে থাকেন। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে রায় পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে 25 বছর আগে সূচনা হয়েছিল এই গীতা রায়ের দুর্গোৎসব সহায়তা প্রদান অনুষ্ঠান 2000 সাল থেকে, এবং প্রতি বছর এটা অনুষ্ঠিত হয়ে আসে ধারাবাহিকভাবে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো হৃদয় থেকে নিজের মায়েদের প্রতি সর্বাঙ্গীন এবং আন্তরিক শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়ে সার্বজনীন বিশ্বমাতা মা দুর্গার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আরাধনে দেশের বাইরে অবস্থান করছেন গীতা রায়, তাই তার পক্ষে তার সুযোগ্য পুত্র অনিরুদ্ধ কুমার রায় এই দুর্গোৎসব সহায়তা প্রদান 2025 অনুষ্ঠান আয়োজন করেছেন। সৃষ্টি শুরু থেকে সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক সেটা আসলে আর কারোর সাথে সম্পর্ক হয় না। 9 মাস গর্ভে ধারণ করার পরে মা পৃথিবীর আলো দেখান, মায়ের রক্ত মাংসে আমরা গড়ে উঠি, শিশু কিশোর কৈশোর তারুণ্য পেরিয়ে আমরা একসময় পৌরত্বে উপনীত হই। মা দুর্গা যেমন মহাশক্তির প্রতীক, সকল অশুভ শক্তি এবং শত্রুর হাত থেকে রক্ষা করার প্রতীক, পৃথিবীর প্রতিটি মাও ঠিক তেমনি ভাবে তার সন্তানকে সর্বদা বুক দিয়ে আগলে রাখেন। সন্তানের কর্তব্য মায়ের প্রতি সর্বোচ্চ ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শন পূর্বক জন্মদাত্রীর অপরিণয় ঋণ কিছুটা হলে পরিশোধের চেষ্টা করা। এই মাতৃভক্তির মাধ্যমে মা দুর্গার প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শন বলে আমরা বিশ্বাস করি। তাই আসুন এই দুর্গোৎসবে আমরা মা দুর্গার আরাধনায় নিমগ্ন হই। আসলে এটা স্যার আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আমি জানি আপনার মা, আপনার সন্তান, ইভেন আপনার শাশুড়ি মায়ের প্রতি আপনার যে শ্রদ্ধা, মানে স্যারের শাশুড়ি মায়ের স্নেহে আমি অনেকদিন বড় হয়েছি। আমি ওখানেও চাকরি করেছি স্যারের মায়ের শাশুড়ি মায়ের আন্ডারে থেকে। তো আমরা আপনাদের কাছে যেটা জানাতে চাই, সকল ভক্তবৃন্দ আছেন, আমরা এখানে কোনো বক্তব্য দিব না, শুধুমাত্র যার যার পক্ষ থেকে কাউকে সম্বোধন করার দরকার নাই। সম্মানিত বিভাগীয় কমিশনার বলে আপনি আপনার পক্ষ থেকে একটু শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তা আমি প্রথমে সকলের উদ্দেশ্যে সংক্ষেপে শুভেচ্ছা দেওয়ার জন্য আমি ইতি দিদিকে আহ্বান জানাচ্ছি। উনি এখানকার পূজা কমিটির সাধারণ সম্পাদক। তো পাশাপাশি এটাও বলবো যে দাদার যে মায়ের প্রতি ভক্তি এবং সমাজের প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ, সেই কর্নার থেকে যে প্রত্যেকবার আমাদের যে অনুদানটা দিয়ে থাকেন, সেখানে শুধু আমরা যেন এটাকে অনুদান না দেখে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি। দেখেন যে এই যে বাবা লোকনাথ, উনি কিন্তু দেবতা নন, উনি একজন মহামান, এবং ওনার কৃতকর্মের জন্য ওনাকে কিন্তু আমরা ঠাকুরের সিংহাসনে, ঠাকুরের ছবির পাশে ওনার মূর্তি বা ছবি রাখতে কিন্তু আমরা কোনোরকম দ্বিধাবোধ করি না। করি না। কেন করি না? কারণ ওনার কর্মই আজকে ওই স্থানে ওনাকে অধিষ্ঠিত করেছে। আমরা একবারও দুজন চিন্তা করি না যে উনি তো দেবতা নন, ওনার ছবি কেন আমার ঠাকুরের সিংহাসনে থাকবে, কিংবা উনি কেন আমার প্রণম্য হবেন। তো সেই কর্নার থেকে বলবো যে দাদার যে এই অনুদান, দাদার যে ভালোবাসা, দাদার যে কি বলে আমাদের প্রতি আন্তরিকতা, এটা যেন আমরা মূল্যায়ন করার চেষ্টা করি, মনে প্রাণে এটাকে ধারণ করব, এবং দাদাকে আমরা, দাদার পরিবার সবাই যেন সুস্থ থাকে, স্পেশালি মাসিমা এখন অসুস্থ, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। আরেকটা বিষয় আমি ছোট্ট করে বলবো যে আসলে আমাদের বিভাগীয় কমিশনার স্যার আছেন, যদি ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে অতটা জানি না, তবে যতটুকু শুনছি যে উনি সিনিয়রদের প্রতি যে ওনার রিসপেক্ট, ওনার দায়িত্ব কর্তব্য, সে কারণেই কিন্তু আজকে উনি এখানে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন। সেজন্য আমি কৃতজ্ঞ এবং ওনাকে স্বাগত জানাচ্ছি। আমার যে ডিসি মহোদয় আছেন, আমি স্যার একটা কথা বলবো, আমি আইনজীবী, প্রতিদিন জয়গণপুর থেকে মানিকগঞ্জে যাই সিএনজিতে করে। কয়েকদিন আগে এক সিএনজি ড্রাইভার বলতেছিলেন যে বর্তমানে যে আমাদের ডিসি স্যার, উনি এত ভালো মানুষ, চিন্তা করা যায় না কিরকম। তো ওনার অফিসিয়াল গাড়ি থেকে নেমে গেঞ্জি পরে আমাদের সিএনজিতে উনি উঠে বসলেন। আরেক প্যাসেঞ্জার বলে যে আমি তো মাঝখানে বসবো না, আপনি বসেন, কারণ উনি তো চিনে না। তো ডিসি স্যার মাঝখানে বসে গেলেন, হয়তো মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। উনি এত ভালো মানুষ। তো সত্যি আমি ড্রাইভারের কথাটা শুনে একেবারেই মানে কি বলবো, অনেকটা আবেগ আপ্লুত যে এরকম প্রশাসক যদি আমাদের অতীতেও দু একজন ছিলেন, এবং এই স্যার আছেন, হয়তো স্যারের বদলি হয়েছে, পদোন্নতি হয়েছে, চলে যাবেন, বাট আমরা স্যার আপনার কর্মের জন্য মনে রাখবো, পুরা মানিকগঞ্জবাসী আপনাকে মনে রাখবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার সংগঠনের যিনি উপজেলা সভাপতি মনোরঞ্জন কুষ্মনাদা, উনি একটু ব্যক্তিগত কাজে উনি ঢাকাতে, ওনার ভাস্তাবর চিকিৎসাজনিত কারণ ঢাকাতে আছেন, ওনার পক্ষ থেকে এবং আমার মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা এবং সাধারণ সম্পাদক অনিল কুমার পালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। ওনারা বলছে যে দিদি অবশ্যই আমাদের অফিসাররা আসবেন এবং আপনার পূজারী বৃন্দ সবাইকে আমাদের শুভেচ্ছা এবং প্রণাম জানাবেন।
তো আপনারা সবাই সুন্দরভাবে পূজা করেন। এবং আমি আবারও একটা কথা অনুরোধ করব যে আমার দাদা, আমাদের দাদা, এই দাদা অনিরুদ্ধ দাদার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা যেন বুঝতে পারি এবং দাদাকে যেন আমরা অনুসরণ করে সেই অনুযায়ী চলতে পারি, এই প্রার্থনাটা সবাই করবেন। সবাই পূজা মঙ্গল মতো করেন, সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। শুভ শারদ। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুল আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি জনাব মনোয়ার হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি জনাব কামরুল হাসান সোহাগ সহ অত্র এলাকার বিভিন্ন স্যার উনি এখানে আসছেন। এই অনুষ্ঠানটা আরও অনেক উন্নত সুন্দর হয়েছে। তা আমাদের সিঙ্গারবাসীর পক্ষ থেকে আমি ওনাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের জেলার আহ্বায়ক আফরোজা খান বিতা ইউনিয়নের আমাদের ইউনিট আপনাদের সবসময় খোঁজ খবর রাখছে, বিগত দিনেও রাখছেন, সামনেও রাখবেন। অতএব আমাদের গার্জেন অনুরোধ রায়, আমাদের এখানে আর অন্য কোনো চিন্তা নাই, যেহেতু আমাদের গার্জেন আছেন, আমরা আনন্দ সহকারে ধর্ম উৎসব করবো। আমরা সিঙ্গারটাকে সাম্প্রতিক সিঙ্গার সব ধর্মের বর্ণ মিলে আমরা বসবাস করি এবং সামনেও আমরা এই সব ধর্ম বর্ণ মিলে একসঙ্গে বসবাস করবো, এই আশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা বিভাগীয় সম্মানিত কমিশনার মহোদয় জনাব শরীফ আহমেদ চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি মানিকগঞ্জের সুযোগ্য জেলা পরিষদ প্রশাসক অতিরিক্ত সচিব ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, যিনি ইতিমধ্যে মানিকগঞ্জের মানুষের মাঝে একটা অবস্থান সৃষ্টি করেছেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে হলেও যার কর্মকাণ্ডের মাধ্যমে মানিকগঞ্জের মানুষ ওনাকে নিজের মানুষ মনে করেছেন, সে ব্যক্তিত্ব জনাব মনোয়ার হোসেন মোল্লা, জেলা প্রশাসকের সহকর্মীবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, তারপর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সিঙ্গার উপজেলা বিভিন্ন মন্দিরের কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা এবং জেলার সম্মানিত আহ্বায়ক আফরোজা খান জিতাবার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গতকালকে আমার সঙ্গে ওনার কথা হয়েছিল যে ডিসি মহোদয় জানিয়েছেন এরকম একটা অনুষ্ঠান, অবশ্যই যাবা, আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে। আপনারা এই অনিরুদ্ধ রায় যেটা করেন, সমাজে বৃত্তশালী যদি সব জায়গায় এরকম হাত প্রসারিত করে আমাদের সমাজে উন্নতি হবে এবং সমস্ত অনুষ্ঠান সুন্দর হবে, সার্থক হবে। এরকম প্রসারিত হাত যদি থাকে সব জায়গায় যারা বৃত্তশালী, আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রজাবৃন্দ, সবাইকে আমি আমাদের দলের পক্ষ থেকে এটা আশ্বস্ত করতে চাই, 2005-এ ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানিকগঞ্জ জেলা যেভাবে দুর্গোৎসব পালন হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে, সেটা সহযোগিতা করা হবে এবং সমস্ত আমাদের ইউনিট জেলা, উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নির্দেশ প্রদান করা হয়েছে, যে সমস্ত মন্দির আছে সেই সমস্ত মন্দিরে যারা পূজারী আছেন তাদেরকে সহায়তা করার জন্য। এবং আগামী দুর্গোৎসব মানিকগঞ্জ জেলার একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনাদের একটা কথা বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান বলেছেন 31 দফা কর্মসূচির ভিতরে বাংলাদেশ হবে একটা রেইনবো নেশন, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকল মানুষের সমান অধিকার থাকবে। এই বাংলাদেশে কেউই সংখ্যালঘু, কেউই সংখ্যাগুরু বলে বিবেচিত হবে না, সবাই বাংলাদেশ বলে বিবেচিত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচনের পর একটা গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের যে অভিযাত্রা শুরু হয়েছে তার সুন্দর একটা পথে বাংলাদেশ যাবে, এই প্রত্যাশা আগামী দুর্গোৎসব সুন্দর এবং সার্থক হোক, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, সিঙ্গারবাসী জিন্দাবাদ। প্রধান অতিথি জনাব শরীফুদ্দিন আহমেদ চৌধুরী, আজকে বিভাগীয় কমিশনার, উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, জেলা পরিষদ জেলা ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ, উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জনাব কামরুল হাসান সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার সিঙ্গার মানিকগঞ্জ।
উপস্থিত আছেন আগত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন পূজা মণ্ডলের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পূজারী, আগত বিভিন্ন অতিথিবৃন্দ, আজকের বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, আর উপস্থিত আছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু। আসসালামু আজকের এই আমরা আমাদের বিভাগীয় কমিশনার স্যারের আগমন উপলক্ষে দীর্ঘ 25 বছরের যে বিষয়টি স্যারের উপলক্ষে আমরা জানতে পারলাম। আমি আপনাদের মাঝে 6 মাসে আসছি এইখানে, তো এখন এই যে বিষয়টা জানতে যেতে এবং স্যারের উপলক্ষে এখানে আসতে পেরেছি, এই জন্য খুবই ভালো লাগছে। এবং আমার যে বক্তব্য যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্যারকে কিছুটা আমরা ধারণা দিয়েছি। আমাদের পূর্ববর্তী যে অভিজ্ঞতা আছে, বিভিন্ন জায়গায় যে কাজ করছি, আমাদের 76টি পূজা মণ্ডপ আছে। এই 76টা পূজা মণ্ডপে আমরা পূর্ব একটা প্রস্তুতি নিয়েছি। মানিকগঞ্জ জেলায় আমাদের মান্যবর পুলিশ সুপার মহোদয়ের ওখানে আমরা মিটিং করেছি এবং আমাদের যে প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি কিভাবে আমরা এই পূজা মণ্ডপটাকে একটা সাফল্যমণ্ডিত করা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সার্বিক যে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং বিভিন্নভাবে এই যে হচ্ছে 28 থেকে আমাদের যে কার্যক্রম, যে পূজা মণ্ডপের সবাই যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজাটা আমরা শেষ করতে পারি, সেই হিসাবে আমাদের একটা মিটিং হয়েছে। পাশাপাশি আমাদের থানাতেও আমরা মিটিং করব এবং উপজেলাতেও আমরা মিটিং করব। তো আমি যারা বিভিন্ন পূজারী আছে, যারা পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি আছেন, আপনাদেরকে এই আশ্বস্ত করতে পারি যে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। আমরা এখন থেকেই আপনারা যে প্রতিমার যে কার্যক্রম চলছেন সেটা আমরা দেখাশোনা করছি এবং আমরা আপনাদের কোনো সমস্যা থাকলে পারে আমাদেরকে, আমার যে নাম্বার আছে আমাকে জানাবেন। এবং আমাদের যে বিট অফিসার আছে, এই বিট অফিসার কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করেছে এবং প্রত্যেক জায়গায় আমরা খোঁজ খবর নিচ্ছি এবং অনেকগুলো কিন্তু এখনো সর্বশেষ কিন্তু শেষ, মানে প্রতিমার সব কাজ শেষ হয় নাই। তো আমরা এখন থেকে আমরা মনিটরিং করছি কোথাও যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বময় ভালো রাখার জন্য আমি আমার যে বিট অফিসার আছে সর্বত্র তাদেরকে বলে রেখেছি আপনাদের পাশে আছে এবং আমি নিজেও আপনাদেরকে খোঁজখবর রাখছি। আপনারা সবসময় আমাদের পাশে পাবেন এবং আমরা আপনাদের পাশে আসবো, যে পাশে আছি, যাতে করে এই যে পূজার যে কার্যক্রম এবং আপনাদের সকল কার্যক্রম এবং সর্বশেষ বিসর্জনের শেষ পর্যন্ত আপনাদের পাশে আমরা আছি। এই জন্য আজকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই যে পূজার সকল কার্যক্রম আমরা যাতে আপনাদের নির্বিঘ্নে আপনাদের কার্যক্রমে আপনাদের অংশীদার হতে পারি, সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের পূর্ব প্রস্তুতি আছে। আপনারা আমাদের যে কোনো সমস্যা হলে পরে আমি যে আইন শৃঙ্খলা অফিসার ইনচার্জ হিসাবে আমার নাম্বার আছে, আমার প্রত্যেক বিট অফিসারদের নাম্বার আছে, আপনাদেরকে দিয়ে দেব এবং আমরা আপনাদের সাথে আরও মিটিং করব। মিটিং করে আমাদের আরও যে আমাদের কর্মপরিধি আছে সে বিষয়ে আপনাদেরকে কর্মপরিধি সম্পর্কে আপনাদেরকে সজাগ করব। তো আমি আর বেশি কিছু বলবো না। আমাদের বিভাগীয় কমিশনার স্যার সহ অন্যান্য বিশেষ অতিথি আছে, তাদেরকে আমি সংক্ষিপ্ত একটি ধারণা দিলাম যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ব প্রস্তুতি সম্পর্কে। তো স্যারকেও আমি ধারণা দিয়েছি যে আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা আসছেন, আজকে স্যারের উপলক্ষে আমরা আমাদের ধারণাটুকু দিতে পেরেছি এবং স্যার মূল্যবান কথা বলবেন। আমি আর বেশি বক্তব্য দেব না। সর্বশেষ প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। জনাব ডক্টর মনোহর হোসেন মোল্লা স্যার, মান্যবর জেলা প্রশাসক, উপস্থিত রয়েছেন এডিসি স্যার সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমি আমার সালাম আসসালামু আলাইকুম এবং শ্রেণীতে আদাব নমস্কার। সম্মানিত উপস্থিতি, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এটার যে সার্বজনীনতা সেটার আমরা প্রমাণ পাচ্ছি কিন্তু আজকের এই অনুষ্ঠানে। কেননা এই অনুষ্ঠানে আমরা দেখছি যে সমাজের একজন সম্মানিত ব্যক্তি, যিনি নিজের শিল্পপতি, তিনি প্রতিটি মণ্ডপেই তিনি তার মতো করে সহায়তা করতেছেন এবং শুধু সেটা এবছর না, এটি গত 25 বছর ধরে তিনি সেটা করতেছেন। তিনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এবং তার মা অসুস্থ, আমরা তার সুস্থতার জন্য দোয়া করি।
আর একটা বিষয় এখানে বলতে চাই যে মণ্ডপগুলা অবশ্যই মণ্ডপ যে কমিটি রয়েছে সেই কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় অর্থায়নে তারা তাদের মতো করে প্রয়াস নেয় যতটা সুন্দর করে প্রতিমা তৈরি করা যায় এবং সুন্দর করে অনুষ্ঠানটি আয়োজন করা যায়। পাশাপাশি সেখানে সরকারের একটি বরাদ্দ থাকে, আপনারা জানেন প্রতি বছরই থাকে, এই বছরও থাকবে। আমরা ইতিমধ্যে সেই বরাদ্দটি পেয়েছি, আমরা আপনাদের কাছে যথাসময়ে তুলে দেব। কিন্তু এর পাশাপাশি এই অনুষ্ঠানটিকে আরো সাফল্যমণ্ডিত, আরো উজ্জ্বল, আরো ভালোভাবে পালন করার জন্য আজকে যিনি এখানে এই সহায়তাটা করতেছেন, এরকম সহায়তা যদি আরো অন্যরাও করেন তাহলে কিন্তু আরো সুন্দর হবে। আমি এখানে যারা আছেন তারাও আপনারা, উনি সব প্রতিটাতে দিচ্ছেন, আপনাদের সামর্থ্য মতো হয়তো অল্প কয়েকটাতে দিলেন, যার যে কয়েকটাতে সামর্থ্য, অথবা সামর্থ্য থাকলে সবগুলোতে দিলেন। তো আর যেহেতু আমি এখানে উপজেলা স্যার কয়েকটি কথা না বললেই নয়, আপনারা যেহেতু এখানে প্রায় প্রতিটা মণ্ডপেরই প্রতিনিধি রয়েছেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মণ্ডপের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় সজাগ থাকি। জেলায় যে প্রস্তুতিমূলক সভা রয়েছে সেখানেও আপনারা অনেকেই ছিলেন, সেখানকার যে নির্দেশনাগুলো আমি অনুরোধ করবো আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই সকলে জেনেছেন, সেগুলো অনুসরণ করার চেষ্টা করবেন। আমাদের একটি বিশেষ নির্দেশনা ছিল যে প্রতিটি স্যারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা ছিল যে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা এবং সেগুলোর সাথে কানেক্টেড থাকা, মোবাইলের বা কম্পিউটার কানেক্টেড থাকা এবং সেটার যাতে রেকর্ড থাকে। তো এটি আপনারা প্লেস করবেন। এটি অনেকেই মনে করে যে সিসি ক্যামেরা অনেক ব্যয়বহুল, কিন্তু আপনারা এখন টেকনোলজি অনেক ফাস্ট এবং অনেক সহজলভ্য হয়েছে। এটি 1000-1500 টাকা থেকে শুরু করে আপনি যত টাকা দেবেন তত বেশি ব্যাকআপ রাখার বা এরকম সিস্টেম করা সম্ভব। আমি অনুরোধ জানাবো এটি যাতে প্রতিটি মণ্ডপে থাকে। আমরা জানি যে বিগত বছর প্রায় সবগুলাতেই ছিল, কিন্তু সবগুলাতেই ছিল না, মানে 100% ছিল না। আমরা চাই যে এবার 100%-এ থাকুক, এটি আপনারা একটু খেয়াল রাখবেন। যথাসময়ে আমাদের আনসার ভিডিও এবং গ্রাম পুলিশের যে টিম যায় প্রতিটি মণ্ডপে, সেই টিম আমরা প্রস্তুত করতেছি, আমরা তাদের প্রশিক্ষণ দিচ্ছি। রিফ্রেশিং প্রশিক্ষণ যেটা হয় সেটি দেওয়া হচ্ছে, তাদেরকে যথাসময়ে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, মানে মণ্ডপে চলে যাবে, আপনারা তাদেরকে পাবেন। কিন্তু তার আগে এখন প্রতিমা প্রস্তুতের যে সময়, আমি মিটিংও বলেছি, আপনারা অনেকে জানেন যে প্রতিমা প্রস্তুতের সময়ও আমাদের সতর্ক থাকতে হবে। এই সময়ও আপনি আপনাদের নিজস্ব ব্যবস্থাপনায়, এখানে ওসি সাহেব বলেছেন যে তার টিম ইতিমধ্যে মাঠে নেমেছে, কাজ করতেছে, আপনারা এটিও খেয়াল রাখবেন। আর আমাদের পর্যবেক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে কোনো সমস্যা হলে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের নম্বর সাথে রাখবেন, আমার নাম্বার রাখবেন, ওসি সাহেবের নম্বর রাখবেন, খুব দ্রুত আমাদেরকে জানাবেন। পূজা রিলেটেড যে কোনো ইস্যু আমরা খুব দ্রুত জানতে চাই। যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা উইদিন মিনিটস বা উইদিন আওয়ার যত দ্রুত সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এখানে স্যারেরা রয়েছেন, স্যারেরা নিশ্চয়ই নির্দেশনামূলক এবং পরামর্শমূলক বক্তব্য দেন, আমরা স্যারদের কথা শুনবো। তো আমি পরিশেষে আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজকদের। অনেক সুন্দর একটি আয়োজন এবং অনেক মহৎ একটা আয়োজন। এই আয়োজন আসলে অন্যদের অনুসরণ করার মতো একটি আয়োজন। আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দুর্গোৎসব সহায়তা প্রদান 2025 অনুষ্ঠান উপলক্ষে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত বিভাগীয় কমিশনার ঢাকা জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা স্যার, সব আমাদের এখানে আরেকজন সিনিয়র স্যার আছেন, সম্মানিত আয়োজকবৃন্দ, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অভ্যাগত সুধীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম এবং আদাব জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজ যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে উদ্দেশ্যে, এটি অত্যন্ত একটি মহতী উদ্যোগ। এই উদ্যোগটিকে সবাই অনুপ্রেরণা হিসেবে নেবেন, যাদের সামর্থ্য আছে, এটি আমার প্রত্যাশা। আর ভবিষ্যতে এই প্রোগ্রামটি ওনারা যেন বাস্তবায়ন করতে পারেন সেই প্রত্যাশাও করছি। মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের যে অনুষ্ঠানগুলো আছে মানিকগঞ্জ জেলাতে, তার সার্বিক প্রস্তুতি রয়েছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় নিশ্চয়ই কথা বলবেন এবং দিক নির্দেশনা দেবেন। সর্বোপরি আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক মান্যবর বিভাগীয় কমিশনার ঢাকা, তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, যার কারণে আমি বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে, এত কষ্ট করে এই মানিকগঞ্জ জেলাতে উপস্থিত হয়ে
আমাদেরকে আলোকিত করার জন্য আমরা স্যারের নির্দেশনার অপেক্ষায় রইলাম এবং আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য। সবাই ভালো থাকবেন। শারদীয় দুর্গোৎসব আমাদের সার্বজনীন হবে, এটি আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। অনেক দূরান্তে পূজা থাকে, ওইখানে কিছু তাফালিং পার্টি থাকে, বড় সাইকেল নিয়ে একসাথে 15-20 জন তাফালিং করে, এটা যাতে না হয় এগুলো একটু সার্চ করলে চলে। আর দ্বিতীয় ব্যাপার হলো আপনাদেরও দায়িত্ব আছে, 1500-2000 টাকা একটা সিসি ক্যামেরা পাওয়া যায়, এমন ভাবে একটা লাগায় রাখেন অন্তত একটা রেকর্ড থাকুক। ওটাতেও মানুষ ভয় পায়, ওইটা রাখেন। আর একটা হলো অতিরিক্ত কোনো ধরনের বাজে আচরণ কোনো জায়গায় যাতে না করে, এই ব্যাপারে জেলা প্রশাসক তৎপর আছে, এই তৎপরতা ধরে রাখতে হবে। এখন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লাকে তার বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই মহৎ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, অনুষ্ঠানের আয়োজক, আমার সকল সহকর্মী, গণমাধ্যম কর্মী বন্ধুগণ, স্থানীয় সুধীমণ্ডলী, পূজা মণ্ডপের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম এবং সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা। আসলে আমি আজকে খুবই কৃতজ্ঞ যে স্যার আমাদের মাঝে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা একটা ভালো কাজ করে আসলাম। আমাদের সিংহের উপজেলার কিছু মানুষ অসম্মানজনক পেশা বা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল, এদের মধ্য থেকে 7 জনকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের হাত দিয়ে। এটাও মানিকগঞ্জবাসীর জন্য একটা গর্বের বিষয় যে এই কাজটা আমাদের জেলায় প্রথম সিংহেরে হলো এবং আমাদের ঢাকা বিভাগের অভিভাবক এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার স্যার এই কাজটার উদ্বোধন করলেন। আমরা মহান সৃষ্টিকর্তার দিকে দোয়া করি যাতে এই মহৎ কাজটা টেকসই হয় এবং আরও যাতে আমরা মানিকগঞ্জ জেলার অন্যান্য উপজেলায় পুনর্বাসনের কাজগুলো করতে পারি। আর এখানে স্যার আসবেন এটা আমি স্যারের মুখ থেকে কিন্তু জেনেছি। স্যার আমাকে বললেন যে আমার সিংহেরে যেতে হবে, আমার যেই স্যার বলেছেন আমাদের অশোক মাধব রায় স্যার, ওই স্যার আমাকে কিছু বললে আমি 5 মিনিটের জন্য হলো সেখানে যাব। এটা কিন্তু আসলে আমাদের সার্ভিসের বিউটি। একজন জুনিয়র সহকর্মী একজন সিনিয়র সহকর্মীকে কতখানি শ্রদ্ধা করেন যে ঢাকা বিভাগের কমিশনার, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে স্যারের অনেক ধরনের কাজ আছে। এই কাজগুলো কিন্তু স্যার করেন, এর মাঝখানে সময় ব্যয় করছেন আমাদের এই স্থানে এসে আমাদের শ্রীমতী গীতা রানী রায়ের পরিবারের উদ্যোগে আমাদের পূজা মণ্ডপে সহায়তা করা হবে, সেই অনুষ্ঠানে স্যার এসেছেন। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না যে স্যারের গ্রামের বাড়িতে স্যারদের পারিবারিকভাবে মানুষের কল্যাণে একটা সেবা দেওয়ার জন্য একটা ফাউন্ডেশন আছে। প্রতি উইকেন্ডে এখান থেকে মানুষকে চিকিৎসা দেওয়া হয়, মাঝে মাঝে চক্ষু শিবির করা হয়, বিনামূল্যে আপনার ডায়াবেটিস টেস্ট, প্রেশার মাপা থেকে শুরু করে সাধারণ যে সমস্ত চিকিৎসা সেবা আছে এইগুলো দেওয়া হয়। আরও অন্যান্য পুনর্বাসনমূলক কাজ করা হয় স্যারদের গ্রামের বাড়িতে। স্যারের কিন্তু সমাজসেবামূলক কাজের যে অভিজ্ঞতা, সেটা প্রশাসনিক কাজের বাহিরেও পারিবারিকভাবে স্যারের একটা ঐতিহ্য আছে। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যাতে স্যারের এই কর্মকাণ্ড সমূহ মহান রাব্বুল আলামিন কবুল করে। এখন আমাদের কাছে যেই আবেদন জানানো হয়েছে, আমার শ্রদ্ধেয় স্যার রথিন স্যার বলেছেন যে পূজার সময় এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য। আসলে আমরা যে পূজা উদযাপনের জন্য যে প্রস্তুতিমূলক সভা করেছি, ওখানে আমরা এই জিনিসগুলো বলে দিয়েছি। প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি সাহেবদের আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্দির ভিত্তিক সিসিটিভি রাখার জন্য আমরা অনুরোধ করছি। সিসি ক্যামেরা এটা যদি কেউ নাও কিনতে চায়, ডেকোরেটর কোম্পানিগুলো এগুলো ভাড়া দেয়, এখান থেকে আপনারা কম পয়সা এটা নিতে পারেন। আমাদের আনসার বাহিনী থাকবে, নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে পুলিশ। ভেন্যু কেন্দ্রিক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, পুলিশকে সহায়তা করার জন্য আনসার থাকবে। আর আমাদের গোয়েন্দা সংস্থা সমূহ সাদা পোশাকে দায়িত্ব পালন করতেছে এবং প্রত্যেক দিনই ওনারা একটা নির্দিষ্ট সময় আমাকে রিপোর্ট করতেছেন যে ওনারা কয়টা জায়গা ভিজিট করেছেন। আমাদের এই জায়গায় প্রতিমা সমূহ তৈরি করা হচ্ছে,
এই প্রতিমা সমূহ যে মণ্ডপগুলো তৈরি করা হচ্ছে এই জায়গাগুলো আমরা দেখতেছেন। পাশাপাশি মানিকগঞ্জ জেলায় কিন্তু প্রতিমা তৈরির শিল্পীগণ থাকেন এবং এইটা একটা ব্যবসায়িক কার্যক্রম। বিশেষ করে আমাদের ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, রাজবাড়ী এই সমস্ত জেলায়, নড়াইল এই সমস্ত জেলায় বিক্রি করে থাকে প্রতিমা, রেডিমেড প্রতিমা বিক্রি করে থাকে, নৌকায় করে নিয়ে যায়। এই সময় যেহেতু পানি থাকে নৌকায় করে নিয়ে গিয়ে বিক্রি করে বা অর্ডারের মাধ্যমে। আমি দেখলাম যে ফেসবুকে অর্ডার নেওয়া হচ্ছে, মানুষজন আধুনিক হচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোও আমি বলে দিয়েছি আমার সহকর্মীদের, ওনারা এইগুলোও খেয়াল রাখতেছেন। কমিশনার স্যারও খোঁজ খবর রাখতেছেন যে ইন্ডাস্ট্রিয়াল ভাবে যারা প্রতিমা তৈরি করে তাদেরও যাতে নিরাপত্তাটা ঠিক থাকে। স্যার এসেই আমাকে জিজ্ঞাসা করছেন। আমরা সব জায়গাগুলোই নিরাপত্তার চাদরে আমরা রেখে দিয়েছি। আমাদের পুলিশ বাহিনীর কিছু মোবাইল টিমও থাকবে, পাশাপাশি র্যাবের টহল টিম থাকবে, সেনাবাহিনীর টহল টিম থাকবে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে নিয়োগ দেওয়া হয়ে গেছে। পাশাপাশি আমাদের এডিসিগণ এবং ডিডিএলপি যিনি আগামীকাল জয়েন করবেন, আমাদের নতুন ডিডিএলপি, আমরা আমাদের এই অফিসারগুলো, সিনিয়র অফিসারদেরকেও আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি, ওনারাও মনিটর করবেন। আমরা চেষ্টা করতেছি যে শতভাগ নিরাপত্তার সাথে যাতে আনন্দ সব মুখর পরিবেশে আমরা পূজা উদযাপন করতে পারি। আসলে এখানে নিরাপত্তা জিনিসটা কিন্তু মুখ্য না, মুখ্য হচ্ছে আমাদের ধর্মীয় যে নির্দেশনা আছে, ধর্মীয় আচরণ, এটা পালন করা। এইটা পালন করা যাতে নির্বিঘ্ন হয়, এই জন্য আমাদের নিরাপত্তামূলক বা অন্যান্য আনুষঙ্গিক যে ব্যবস্থা, জেলা প্রশাসন থেকে সরকারের যে সাহায্য আছে সেগুলো আমরা ভাইস টাইম ইউনোদের নামে দিয়ে দিয়েছি। এখানে আমরা বলে দিয়েছি যে কে কোন ফ্রন্ট, কে কোন পরিষদ, কে কোন সভাপতি, সেক্রেটারি, এইগুলো আমরা দেখবো না। আমি একটু মিটিং ওপেনলি বলে দিয়েছি, কারো হাতে আমরা এই জিনিসগুলো দিব না। আমরা যারা মণ্ডপ কমিটির সভাপতি, সেক্রেটারি বা মণ্ডপের যারা অথরাইজড প্রতিনিধি, তাদের হাতে আমরা এই জিনিসগুলো দিব। কারণ দেখা যায় যে আমরা যদি কোনো অর্গানাইজেশনের কাছে দেই, যার কাছে রিসোর্স থাকে সে ক্ষমতায়িত হয়ে যায়, আর অন্যরা যারা উপকারভোগী তারা দুর্বল হয়ে যায়। এই জন্য আমরা গতবারও আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওই ধরনের কে ফ্রন্ট আছে, কে পরিষদ আছে, কে মহাজোট আছে, এটা ওটা এগুলা কিছু জেলা প্রশাসন হিসাবে আমি চিনি না। আমি চিনি হচ্ছে কি পূজার যে মণ্ডপ, এই মণ্ডপের কমিটির সভাপতি, সেক্রেটারি বা মণ্ডপ কমিটির প্রতিনিধি, এইভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সন্ধ্যা 7টার মধ্যে পূজা সমূহ ডুবিয়ে ফেলতে হবে বা বিসর্জন দিতে হবে। এখন অনেক জায়গায় অনেক লোকজন আমাদের কাছে গত বছর অনুরোধ জানিয়েছিলেন বা অনেক বিশৃঙ্খলা কয়েকটা জায়গায় করেছেন, আমাদের রাত 12টা পর্যন্ত জেগে থাকতে হয়েছে। এই জিনিসগুলো যাতে এবার না হয় সেই জন্য সরকারকে আমরা জানিয়েছিলাম সরকারিভাবে হিন্দু ধর্মের যারা বিশেষজ্ঞ আছে, পণ্ডিত আছে, যে আমাদের যেমন ফতোয়া বোর্ড আছে, ইসলামিক ফাউন্ডেশন, ওইরকম হিন্দু ধর্মের পণ্ডিত ব্যক্তিবর্গ আছে, ওনাদের সাথে সরকার আলোচনা করেছে, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ আলোচনা করেছেন। ওনারা বলেছেন যে এই সিঁদুর পূজাটা 7টা পর্যন্ত না বা 7টার মধ্যেই কিন্তু আপনার এই পূজাটা শেষ করে প্রতিমা বিসর্জন দেওয়া যায়। ওনারা এটা বিভিন্ন শাস্ত্র দেখে শুনে ওনারা এইগুলা কিন্তু ওনারা সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ এটাকে যে আমরা ধর্মীয় জিনিস বলে যে ডিলে করবো, এটারও কিন্তু কোনো সুযোগ নাই। কারণ ডিলে কি কারণে হয়, আমার যে অভিজ্ঞতা সেটা আমি দেখেছি যে ডিলে কি কারণে হয়। ডিলেটা হয় হচ্ছে কিছু দুষ্ট লোকজন দেশীয় মদ টদ খেয়ে বা এই নেশা জাতীয় দ্রব্যাদি খেয়ে এই নাচানাচি করে, এরা হচ্ছে আনতে দেয় না মন্দির কমিটিকে। এখন এরা থাকে হচ্ছে কয়েকজন, কিন্তু আমাদের যে শক্তি আছে, বিশেষ করে পলিটিক্যাল শক্তি আছে, সামাজিক শক্তি আছে, আমাদের থেকে কি তারা বড় শক্তি? চ্যাংদোলা করে ওদের সরাই দিয়ে আমরা প্রতিমা নিয়ে এসে টাইম মতো বিসর্জন দিব। কারণ আমাদের সরকার বলছে 7টার মধ্যে। জেলা প্রশাসক হিসেবে এই জেলায় কোনো একটা ছোট অকারেন্স ঘটলে কিন্তু আমাকে জবাবদিহি করতে হয়, এই কারণে কিন্তু আমার কঠোর হতে হবে। গত বছর আমাদেরকে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের বন্ধুগণ আমাদেরকে সহায়তা দিয়েছিলেন, এবারও ওনারা দিবেন। ওনাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। আমাদের সত্যেন্দ্র পণ্ডিত ভদন সাহেব উনি ঢাকায় 2টা মিটিং করেছেন, ওনাদের দলীয় মিটিংও করেছেন, পাশাপাশি সরকারের যে মিটিং হয় উনি হিন্দু ধর্মীয় নেতা হিসেবে, একটা প্রতিনিধি হিসেবে উনি গেছেন। আমরা এখানে ধর্ম নিয়ে বিভেদ করব না। আমরা এটা বাংলাদেশের যে সংস্কৃতি আছে, বাঙালি সংস্কৃতি, এইটার একটা অঙ্গ হচ্ছে আমাদের শারদীয় উৎসব। এটাকে আমরা উৎসব হিসেবে নিব, যাদের ধর্মীয় কাজ
ওনারা যাতে নির্বিঘ্নে ধর্মটা পালন করতে পারে আর সবাই যাতে উৎসব মুখর পরিবেশে তাদেরকে সহায়তা দিতে পারে, এই জন্য আমরা চেষ্টা করব যাতে রাস্তায় কেউ পার্কিং না করে, একটা নির্দিষ্ট স্থানে পার্কিং এর ব্যবস্থা করে মন্দির কমিটি থেকে যদি 2 জন গার্ড রেখে দেওয়া হয়, ওখানে যদি আমরা 10 টাকা 15 টাকা 20 টাকা ফি নিয়ে গার্ডদের একটু সম্মানের ব্যবস্থা করি, সেটা হলো আমাদের ভালো হয়। কিছু লোকের কর্মসংস্থানও তাৎক্ষণিকভাবে 2 দিনের জন্য হয়ে যায়। আবার আমাদের নিরাপত্তাগুলো থাকে, ওইখানে মোটরসাইকেলগুলো রাখলে রাস্তাগুলো, বিশেষ করে আমি অনেক সময় প্রত্যন্ত এলাকায় যাই, সেইখানে দেখা যায় যে মানুষজন কম যায় দেখে এই সমস্যাগুলো থাকে না, কিন্তু বড় মণ্ডপগুলোর আশেপাশে ট্রাফিক ম্যানেজমেন্ট করা কষ্ট হয়ে যায়। আমার 900 পুলিশ আছে পুরা জেলায়, আমার অ্যাক্টিভ ডিউটি করে 550 থেকে 600। লাইন থেকে যদি আমাকে আরো কিছু দেয়, আমার 547টা পূজা মণ্ডপ আছে, হয়তো আরো কয়েকটা বাড়বে। এতগুলো মণ্ডপে আমার এই একজন করে পুলিশ দিতে গেলে আমার হিমশিম খেতে হবে। তারপর আমার মোবাইল টিম আছে, এখন এরপরে যদি আবার ট্রাফিক কন্ট্রোল করা লাগে, এইগুলো একটা বিরাট সমস্যা। আমরা আগে থেকে যদি একটা প্রস্তুতি নেই, তাৎক্ষণিকভাবে ট্রাফিক কন্ট্রোল করতে গেলে ওই যে আমরা বলি যে অনেক ছেলেপেলেরা আছে মোটরসাইকেল নিয়ে আসে, ওরা কমিটির উপরে, মণ্ডপ কমিটির উপরে একটু হয়তো রাগারাগি করতে পারে, চড়াও হতে পারে। এই কারণে আমরা আগে থেকে যদি জিনিসগুলো জানিয়ে দেই যে এই বিহেভিয়ার করা যাবে, এই জিনিস করা যাবে না, গাড়িগুলো এইখানে পার্কিং করতে হবে, এইগুলো যদি আমরা নির্ধারিত করে দেই, তাহলে আমাদের সমস্যাগুলো হবে না। যেই মণ্ডপের পাশে আমাদের মসজিদ আছে, ইমাম সাহেবের সাথে মণ্ডপ কমিটির সভাপতি, সেক্রেটারি, স্থানীয় গণ্যমান্য একজন ব্যক্তি গিয়ে কথা বলে জানিয়ে দেবে যে ভাই আমাদের ইমাম সাহেবরা জানিয়ে দেবে মণ্ডপ কমিটির যে এই টাইমে নামাজ হয়। নামাজের ভেরিয়েশন আছে, অনেক সময় আসরের নামাজ, মাগরিবের নামাজ, এসব নামাজ ভেরিয়েশন হয়, কারণ আমাদের দিন বাড়ে কমে না। এখন শীতকাল আসতেছে, টাইম চেঞ্জ হবে, চেঞ্জ হলে যদি এই 7 দিনে যদি চেঞ্জ না হয় তাহলে তো ঠিক আছে, চেঞ্জ হলে আবার জানিয়ে দেবে। সবাইকে সবার স্থান থেকে একটু এগিয়ে যেতে হবে, এটা হলে হবে কি আমাদের কাজগুলো সুন্দর হয়ে যাবে। এইটা শুধু ধর্মীয় অনুষ্ঠান না, একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। দেশের অর্থনীতিতেও এই সমস্ত উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের অনেকের আইডিয়া নেই, আমরা ভাবি কি ইন্ডিয়ায় গিয়ে মানুষ কলকাতায় গিয়ে শপিং করে শাড়িটা যেটা ওটা কিনে আসে, আপনাদের আইডিয়া নেই। আপনারা আড়ংয়ে যাবেন, প্রত্যেকটা আউটলেট, রঙের আউটলেটে যাবেন, কিষানির আউটলেটে যাবেন, যাই দেখবেন ইন্ডিয়া থেকে প্রচুর লোক আসছে এই জিনিসপত্রগুলো কেনার জন্য। সন্দেশ কিনে নিয়ে যাচ্ছে প্রিমিয়াম সুইটস থেকে, বিক্রমপুর সুইটস থেকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে কিনে। আড়ংয়ের শাড়ি, কাপড় চোপড়, আপনি গিয়ে পূজার সময় গিয়ে আপনার পছন্দ মতো অনেক জিনিস আপনি পাবেন না, দেখবেন একদম গাড়ি ধরে এসে একসাথে 3 লাখ 4 লাখ টাকা শপিং করে অনেকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জে আসতেছে লোকজন পূজাকে কেন্দ্র করে, আরো 3 মাস আগে থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জে কিন্তু কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা অর্থনৈতিকও একটা ভূমিকা রাখে, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে, আমাদের মাথা পিছু জাতীয় আয় বাড়াতে ভূমিকা রাখে। এই জন্য এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে করব। এইগুলো কিন্তু পর্যটনের একটা উপলক্ষ। এইভাবে আমরা চিন্তা করব যে প্রত্যেকটা জিনিসের সামাজিক গুরুত্ব আছে। অনেক লোকজন দেখবেন ঢাকা থেকে অনেক আসে, আশেপাশে কোন জেলায় পূজা হয়, ঠিক আছে, একটু মানিকগঞ্জে হয়। আমাদের নৌকা বাইছে এত লোক কেন হয়েছে? ঢাকার কাছে, এই জন্য অনেক লোক আগ্রহ করে আসছে, এসে পুরো একদম রাস্তা যানজট বানাই ফেলছে ঢাকা থেকে, প্রচুর গাড়ি টাড়ি এসে। এইরকম পূজা দেখতে অনেক লোক আসবে। এখন এরা এসে যদি একটা ভালো ইমপ্রেশন পায়, পরবর্তীতে আবারও ওনারা বিভিন্ন অনুষ্ঠানে মানিকগঞ্জে আসবে। এই জন্য আমরা রাস্তাগুলো নির্বিঘ্নে যাতে ওনারা চলাচল করতে পারে, এই বিষয়গুলো আমরা এনশিওর করব। আমরা আপনাদের যেই সহায়তা সরকার থেকে পেয়েছিলাম ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের পাশাপাশি আরো অনেক ধরনের আপনাদের অনুষ্ঠানাদি হয়, ধর্মীয় অনুষ্ঠানাদি, এইগুলোর জন্য আমরা সরকারি এভাবে কিন্তু সহায়তা করে থাকি। গত বছর আমি খুঁজে বিভিন্ন জায়গায় খুঁজে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে আমরা একটু তদন্ত করি, যেটা নিয়ে আমাদের সন্দেহ হয়, তারপরে কিন্তু আমরা এগুলো দিয়ে দিই। অনেক জায়গায় আমি ফোন করে জিজ্ঞাসা করাই, ওনারা বলছে স্যার এই বছর আমি পেয়েছি, এই বছর আমার লাগবে না। কেন এই কথাটা বলতেছি? যে আমরা চেষ্টা করি ন্যায়ের ভিত্তিতে, প্রাপ্যতা অনুযায়ী আমরা সবাইকে সরকারি যে সাহায্য সহযোগিতা আছে এগুলো দেওয়ার জন্য। আমি অনেক কথা বলে ফেললাম আমাদের শ্রদ্ধেয় স্যারকে বসিয়ে রেখে। কেন বললাম? কারণ আমি শুধু জেলা প্রশাসক না, আমি জেলা ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলার বিষয় দেখার আমার দায়িত্ব। এই কারণে আমি এই বিষয়গুলো বললাম। আর নিজেদের নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকি। আমাদের যে ব্যক্তিগত বিলঙ্গিংস আছে, বিশেষ করে মোবাইল ফোন, মানি ব্যাগ, এগুলো বিশেষ করে আমার এক মুরব্বী বলতেন, আমার এক চাচা বলতেন, পাঞ্জাবির পকেটে যদি আমি কোনো মালামাল রাখি, সেই মালামাল আমার না, ওইটা চোরের।
এই জন্য এই পাঞ্জাবির পকেটে রাখার সময় খেয়াল করতে হবে, কারণ এটা ঝুলে থাকে তো কেউ নিয়ে গেলে কিন্তু আপনি খেয়াল করতে পারবেন না। প্যান্টের পকেটে থাকলে বা ভিতরে কিছু জায়গায় থাকলে বা বড় ব্যাগের মধ্যে থাকলে কিন্তু এই জিনিসগুলো হয় না। আমাদের গণজমাতকে কেন্দ্র করে একটা পার্টি আছে, আল্লাহর কিছু বান্দার আছে, তারা এই ধরনের মানুষের সম্পদ লুণ্ঠনের চেষ্টা করে। এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। একটা অকারেন্স ঘটে যাওয়ার পরে পুলিশ হচ্ছে আপনার ব্যবস্থা নিতে গেলেও দেখা যায় যে অনেক সময় ব্যয় হয় বা ওই জিনিসটা পায় না বা লোকেট করার সমস্যা হয়। এই জন্য আপনারা সতর্ক থাকবেন, ঠিক আছে? আর নিজেরা নিজেদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে আপনারা চলাফেরা করবেন নির্বিঘ্নে। ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। ইনশাল্লাহ আমরা এই পরিবেশ বজায় রাখার জন্য সর্বদা নিয়োজিত আছি। আমি সিঙ্গেরবাসীকে ধন্যবাদ জানাই, স্বতঃস্ফূর্তভাবে ওনারা আমাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছেন। আমি এই কার্যক্রমের সাফল্য কামনা করি। অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে যাতে এই ধরনের কাজ হয় এই অনুরোধ জানিয়ে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। যেন আমাদের যার যার এলাকায় কিছু কিছু কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। এখন আমি আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য শুনবো, যার বক্তব্য শোনার জন্য আমরা সে সকাল থেকে অপেক্ষা করছি। একজন মানুষ যার হৃদয়টা পুরোটাই ভালোবাসায় ভরা। আমি খুবই সৌভাগ্যবান যে আমার চাকরি শুরু থেকে ওনার সাথে আমার পরিচয়। ওনার যেটা বলছিলাম, ওনার শ্বশুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব ছিলেন, আমার জেলা প্রশাসক ছিলেন এস.এম. জহুরুল ইসলাম স্যার, আমার উস্তাদ, আমার শিক্ষা গুরু। ওনার হাত ধরে আমি ম্যাজিস্ট্রেসি শিখেছি। আমাদের শ্রদ্ধাভাজন ঢাকার সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, তাকে তার মহামূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমার দেহের ছোট ভাই রতিন, সে আবার তার সাথে আমার অনেক সম্পর্ক, সে আবার আমার খেলক সম্পর্কীয়। আয়োজক জনাব অনিরুদ্ধ রায় সহ গণমাধ্যমের কর্মী এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এখানে উপস্থিতি বিভিন্ন ধরনের বর্ণের মতের মানুষ এখানে উপস্থিত হয়েছে। এটা কিন্তু আমাদের যে সামাজিক যে ঐতিহ্য, আমাদের যে বাঙালির ঐতিহ্য, এটারই কিন্তু প্রতিফলন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এইরকম অসাম্প্রদায়িকতার উদাহরণ পৃথিবীতে আসলে বিরল। আমি ব্যক্তিগতভাবে যে শহরে বড় হয়েছি, আমাদের যে বিভিন্ন ধর্মের যেসব বিভিন্ন অনুষ্ঠান হতো, এটাতে পার্টিসিপেশন আমাদের বন্ধু বান্ধবরা সবাই মিলে করতাম। কে হিন্দু কে মুসলিম এটা কিন্তু আসলে ওইভাবে আমরা কখনো মানে মাথায়ও আসেনি যে কে কোন ধর্মের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। ছোটবেলায় আমার একটা বড় স্মৃতি হলো যে হিন্দুদের একটা লুটের একটা উৎসব থাকতো এবং আমরা সবাই মিলে অপেক্ষা করতাম যে লুটের ইয়েটা কবে আসবে এবং আমরা সবাই মিলে এখানে হুমড়ি দিয়ে পড়বো। এই যে আমাদের পার্টিসিপেশন ছিল, হিন্দু সম্প্রদায়ের লোকরা কিন্তু এটা খুব গ্লেডলি অ্যাকসেপ্ট করতো যে আমরা যাইতাম, ওরা লুটের মাল ছিটাই দিত, এটা ধরার জন্য আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতাম। এখন হয়তো এটা কমে গেছে, লুটের ইয়েটা আমি খুব এখন আর দেখি না, আগে অনেক বেশি ছিল। মুসলিম ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এবং হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে কিছু মৌলিক পার্থক্য আছে। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলো খুব জাঁকজমকপূর্ণ হয়, এখানে ঢাকের ব্যবহার করা হয়, বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়, গানের ইয়ে থাকে, অনেক ধরনের মানে উৎসবটা একটু রঙিন থাকে, যেটা আমরা সাধারণত মুসলমান ধর্মের যেগুলো থাকে তারা এতটা ব্যবহার করেন না বিভিন্ন ধর্মের। তো যে কারণে ওইগুলোকে কেন্দ্র করে কিন্তু অন্যরকম একটা উন্মাদনা থাকে সবার মধ্যে। আমরাও দেখেছি যেমন আমার শহরে বিভিন্ন পূজা পার্বণ হতো, তখন ওইখানে যে নাচানাচি করা, এটা একটা তরুণদের বা বাচ্চাদের একটা উৎসব ভাব কিন্তু ওইভাবে তৈরি হয়। নানান কারণে আমরা হয়তো অনেক সময় এখানে ছন্দপতন হয়েছে। এটা আসলে খুব বড় করে দেখার কোনো ইস্যু না আমি মনে করি। দীর্ঘকাল ধরে, হাজার বছর ধরে আমরা কিন্তু একই সাথে বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে বসবাস করছি। আমাদের সাহিত্যকর্ম যদি আমরা দেখি, আমাদের গানের ভাষাগুলো যদি দেখি, আমরা বিভিন্ন নাটক সিনেমা যদি দেখি, তো
ওইখানে দেখা যাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা প্রতিফলন, ওইগুলোর মধ্যে কিন্তু আসলে রিফ্লেক্টেড হয়েছে। এটা আমাদের শক্তি, সোসাইটির শক্তি। সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি। আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন কিন্তু আমরা সব ধর্ম বর্ণের মানুষ কিন্তু একই সাথে অংশগ্রহণ করছি, একই সাথে জীবন বিসর্জন করি। এটা একটা বিউটি আমাদের সমাজে। আমাদের জেলা প্রশাসক বেশ কিছু বিষয়ে অবতারণা করেছে। আমি দু একটা বিষয়ে একটু আলোকপাত করতে চাই। হিন্দু ধর্মের যেসব অনুষ্ঠানগুলো আছে এই বিষয়ে সরকার খুবই কনসার্ন। ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই পূজাটা যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে কোনো ধরনের বাধা ছাড়া নির্বিঘ্নে করতে পারে সেই বিষয়ে কিন্তু সরকার সচেষ্ট এবং প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসক পুলিশ সুপারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে এই পূজাটি অনুষ্ঠিত হতে পারে। আমরা গত বছরও পূজা করেছি এবং সেটা ভালোভাবে করতে পেরেছি, সর্বমহলেই সেটি প্রশংসিত হয়েছে। আমরা প্রত্যাশা করি গতবারের চেয়ে এবার আরও ভালোভাবে আমরা সেটি করতে পারি। চ্যালেঞ্জ যে একেবারে নাই তা না, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তো কোনো সমস্যাই আমাদের সামনে সমস্যা হয়ে দাঁড়াতে পারবে। পূজার নিরাপত্তার বিষয়ে আমাদের জেলা প্রশাসক বলেছেন আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছে, সেটি আপনারা ব্যবস্থা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী। সিসিটিভি ক্যামেরাটা কিন্তু একটা ডেটারেন্ট হিসাবে কাজ করে। ছোটবেলায় আমরা দেখছি অনেক বাড়ির সামনে লেখা থাকতো কুকুর হতে সাবধান। আমরা যারা মহল্লার পিছিয়ে ছিলাম স্কুলে পড়তাম, যে বাড়ির সামনে এটা লেখা থাকতো আমরা কিন্তু ভয়ে ওই বাড়ির দেয়াল টপকাইতাম না, যে চিন্তা করতাম যে ভিতরে কুকুর আছে। এখন কিন্তু লেখা থাকে যে সিসিটিভির ক্যামেরায় আওতাভুক্ত, এটা লেখা থাকলে কিন্তু সবাই সতর্ক হয়ে যায়। যে কোনো অপরাধ বা অপকর্ম করতে গেলে কিন্তু 3 বার চিন্তা করে। তো আপনারা যদি এই ক্যামেরাটির ব্যবস্থা করেন, 10 জন পাহারাদার নিযুক্ত করে যা করতে পারবেন না, একটা ক্যামেরা যদি আপনি স্থাপন করেন এর চেয়ে বেশি কিন্তু এটা কাজে দিবে। এটা খরচও খুব বেশি না। আমার মনে হয় আমরা যদি একটু চেষ্টা করি সেটি আমরা করতে পারবো এবং এটি হলে আমাদের মনিটরিং এরিয়াটা অনেক সহজ হবে এবং জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাই কিন্তু এটার সাথে কানেক্টেড থাকে। এবং এনটিএমসি থেকে একটা অ্যাপসও করা হয়েছে, যারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার কাজে জড়িত থাকবেন তারা কিন্তু অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোনো একটা পূজা মণ্ডপে যদি কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে কিন্তু ওনারা এটা অ্যাড্রেস করতে পারবেন এবং ওইখান থেকে সাথে সাথে এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু মেসেজটি পেয়ে যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এটা গতবার খুব কার্যকরী হয়েছিল, আমরা আশা করছি যে এবারও হবে। আর আমাদের অনিরুদ্ধ রায় যে কাজটি করছেন গত 25 বছর ধরে, এটা খুবই প্রশংসনীয়। সমাজের যারা বিত্তবান মানুষ আছেন, যাদের সমাজে কন্ট্রিবিউট করার ক্ষমতা আছে, সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের যে সম্প্রীতি, আমাদের যে বিভিন্ন পূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের যে কাজটি সেটা হয়তো সহজ। তো এখানে অনিরুদ্ধ রায় যে সহযোগিতাটা করছেন সেটা কিন্তু তার মানসিক যে অ্যাটাচমেন্ট বিভিন্ন পূজার সাথে, ধর্মীয় বিষয়ের সাথে, সেটারই কিন্তু প্রতিফলন। কারণ আমরা জানি যে এই জাতীয় পূজা উৎসবে অনেক অর্থের সংশ্লেষ থাকে। সরকার হয়তো কিছুটা দেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন বিত্তশালী যারা আছেন তারা হয়তো করেন, কিন্তু একটা সামগ্রিকভাবে আপনাদের সকলের সহযোগিতাই কিন্তু হয়। এটা একটা সার্বজনীন পূজা উৎসব, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই এইরকম একটি উদ্যোগকে, যেটা প্রায় 25 বছর ধরে আমরা সিঙ্গাইয়ের প্রত্যেকটি মণ্ডপে উনি ওনার সামর্থ্য অনুযায়ী সেটা করছেন এবং ভবিষ্যতে সেটা অব্যাহত রাখবেন সেটি আমি প্রত্যাশা করি। নিরাপত্তার যে বিষয়টি আছে সরকারের পক্ষ থেকে তো অবশ্যই চেষ্টা করা হবে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, নিরাপত্তার বিষয়টা কিন্তু আমরা সামাজিক যে নিরাপত্তা, এর চেয়ে বড় কিন্তু নিরাপত্তা আর কিছু নেই। আপনার আশেপাশের মানুষ, সোসাইটির মানুষ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তো সরকারি নিরাপত্তার আসলে প্রয়োজন হয় না। সোসাইটির নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।
এলাকার মানুষ আমরা যদি সংঘবদ্ধ থাকি, বাইরে থেকে এসে কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই সাহস কিন্তু দেখাতে পারবে এবং এটা সম্ভব হবে। আমি আহ্বান রাখবো, বিভিন্ন দল মতের মানুষ এখানে উপস্থিত আছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের হিন্দু ভাইদের যে সামনে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সেটি যাতে তারা নির্বিঘ্নে পালন করতে পারে সেই চেষ্টা আমরা করব। আমি আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য অনিরুদ্ধ রায় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রত্যাশা করি সিংগাইর এবং মানিকগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় একটা জেলা, এখানে খুব বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হোক বা অসামাজিক কাজ হোক সংগঠিত হয়েছে আমার জানা নেই। খুবই এগুলো ছোটোখাটো প্রতিনিয়ত যেগুলো আমাদের সমাজে ঘটে থাকে, এর বাইরে বড় কিছু হয়নি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য অনেক জেলার চেয়ে অনেক ভালো। আমি প্রত্যাশা করি আমাদের সামনের দুর্গোৎসব যেটি হবে সেটি আমরা নির্বিঘ্নে পালন করতে পারবো, শান্তিপূর্ণভাবে পালন করতে পারবো, উৎসবমুখর পরিবেশে আমরা পালন করতে পারবো। তো আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানার ভারপ্রাপ্ত সবাই আপনাদেরকে আশ্বস্ত করেছেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্গোৎসবটি পালন করতে চাই এবং আমরা দেশের সামনে বিশেষ করে এই সিংহের আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই যে আমরা কত শান্তিপূর্ণভাবে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা পালন করতে পারি। আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনিরুদ্ধ রায় সহ এই সিংহের প্রত্যেকটি মানুষকে। আপনারা সবাই মিলে একটা সুন্দর পূজা উপহার দিবেন সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রো পিপল প্রশাসক, জনবান্ধব কর্মকর্তা, সুযোগ্য বিভাগীয় কমিশনার ঢাকা জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, আপনার অত্যন্ত সময় উপযোগী বক্তব্যের জন্য আমি এখন আমাদের এই গীতারাই পরিবারের পক্ষ থেকে, রায়বাড়ির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনিরুদ্ধ রায়, বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল জেনারেল এবং বিশিষ্ট শিল্পপতি, তাকে অনুরোধ জানাচ্ছি। বিভাগীয় কমিশনার সাহেব সহ সরকারি কর্মকর্তাবৃন্দ যারা এসে আমাকে ধন্য করলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা শুধু এই কাজই করি না, গরিব বাচ্চাদের, মেধাবীদের শিক্ষা সহায়তা থেকে শুরু করে আরও কিছু সামাজিক কার্যক্রম করি, কিন্তু সেটা আমি করতে চাই নীরবে নিভৃতে। তো আমাদের ডিভিশনাল কমিশনার মহোদয়ের যে বানিয়াচঙে যে তার যে উদ্যোগ, সেই উদ্যোগে শরীক হতে যদি উনি আমাকে সুযোগ দেন আমি সত্যি কৃতার্থ হব, বাধিত হব। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা এখানে আসছেন, আমার প্রতি বছর আমার মা থাকে, কোনোবার আমি থাকি না, তো এবার আমি সত্যিকার অর্থে আমি আমার মায়ের প্রতিনিধিত্ব করছি আপনাদের সামনে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। স্যাররা যেসব উপদেশ দিলেন শান্তি শৃঙ্খলা এবং নিজেদের কিভাবে প্রোটেক্ট করতে হবে সেই সমস্ত জিনিসগুলি আপনারা মনে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্গা মা, বিশ্বমাকে পূজা করার আগে যেন আমরা সবাই আমাদের নিজের মাকে ওই রকম ভেবেই যেন আমরা তার সেবা শুশ্রূষা করি। এটাই আপনাদের সবার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ। ধন্যবাদ। চারিগ্রাম সামনে চলে আসেন, তারপর আসেন তালেবপুরের ঝাউপাড়া পূজা মণ্ডপ। ঝাউপাড়া পূজা মণ্ডপ আছেন? আপনার সামনে যান নাকি? না, আপনার নিচে দাঁড়ান। দাদা ডাকবো, দাদা ডাকবো, নিচে থাকেন, নিচে থাকেন, ডাকবো। আমরা তিনজনকে দিচ্ছি, দিদি আপনার গ্রুপ ছবি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা প্রত্যেকী হিসাবে তিনজনকে দিব। আমরা প্রথমে ডাকবো মহেন্দ্র হালদারের বাড়ি পূজা মণ্ডপ, গুরুদাস হালদার। ওটার ব্যবস্থা ছিল তো
এরপরে চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম অর্জুন কেউ যাবেন না, কথা আছে, যারা পাইতেছেন তারাও যাবেন না কিন্তু। এরপরে আমি বলেছিলাম ঝাউপাড়া পূজা মণ্ডপ বেনি মাধব বৈরাগী এদিকে থাকেন দাদা। দাদা হ্যাঁ তারপরে দেখালো দিনপুর উত্তর পাড়া জয়সানের বাড়ি, জয়সানের বাড়ি আসেন, এটা ঠিক জয়সানের বাড়ি ভক্ত ঋষি বাড়ির কে আছেন আসেন। এক গতবার কিন্তু প্যাকেট একটা হারাইছিল, অনেক 2 ঘন্টা পরে খুঁজে এসে কইছে এরকম জানি না হয়, সাবধান। ওনার সাথে আপনি আসছেন না, দেখা তো একটু সাবধানে নিন। নেপালে দিক থেকে আঙ্গারিয়া মাঝিপাড়া, এরপর আসেন আঙ্গারিয়া সমাজ কল্যাণ মাঠ। দাদা এদিক থেকে নেই দিতে গিয়ে দাদা ওঠেন। সন্তোষ মাঝির বাড়ি, শিবু মাঝির বাড়ি, তারপর আসেন আঙ্গারি, এটা তো নিয়ে গেছে সন্তোষ মাঝির বাড়িতে গেল, এটা গেল এদিকে তো গেল, এখন শিবুর দেন আঙ্গারিয়া পূজা মণ্ডপ, আঙ্গারিয়া ওই যে কাকা বাবু কাকা আসেন, বানসারাম শাহর বাড়ি আসেন, তারপর আসেন রাধা গোবিন্দ কালী মন্দির, এটা রাধা গোবিন্দ কালী মন্দির। তারপর আঙ্গারিয়া কেন্দ্রীয় মহাশ্মশান, শ্মশান শ্মশান বাজারে সার্বজনীন দুর্গা মন্দির, আপনি কি শ্মশান দাদা একটু এদিকে ঘুরতে হবে, দাদা একটু ঘুরতে হবে, দাদা দাদা ঘুরে আসি এদিকে ঘুরে কাকা টাকা দিকে কাকা এই আস্তে রাখো, আর এই যে এখানে না দিল চারটাতে দিছে ওই যে আগে ঠিক দিয়ে দেন, এখানে দিছে সেগুলো চারিগ্রাম বলতে দিয়ে রাখো, বলতে দিয়ে রাখো আপনার লিস্টে বলতে দিয়ে রাখো। নিচে নিচে মহানটা তো নিচেই উল্টা উল্টা করে রান্না কিন্তু ভাই পরেজন গণেশ সিংহের বাড়ি, পরিচয় দিয়ে শিবপুর নারায়ণ রায়ের বাড়ি, তারপর আটকুড়িয়া গুরুদাস মন্ডলের বাড়ি, আটকুড়িয়া এদিকে 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 কার্তিক মন্ডলের বাড়ি, কত কত আটকুড়িয়া শিবপুর লোক নাই, আচ্ছা আচ্ছা আটকুড়িয়া গুরুদাস কার্তিক দাদা একটু দাদা গোবিন্দ তাই এদিকে। এরপর আসেন শরৎপুর কালী মন্দির, আপনি কোনটা 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 এদিকে এদিকে ফেসটা এদিকে এইদিকে এই এদিকে নামেন নামেন একটু নামেন। আচ্ছা আমরা কি জানতে পারি কয়টা মন্ত্রী এবং অর্থের পরিমাণটা? 20,000 টাকা করে 78টা মন্দির, 20,000 টাকা করে দেওয়া হয়েছে না? শরৎপুর কালী মন্দির, এদিক টাকা নিয়ে যে বাইরা ঝন্টু টাকা এদিকে নাই বাইরে ঝন্টু নাই, এই ঝন্টুর বাড়ি আছে, বাইরে ঝন্টু আছে নাকি, বাইরে ঝন্টু আছে নাকি, এই এদিক টাকা এনে এদিকে ধরে টাকা চান ঠিক আছে এই সানাইল আসো এদিকে টাকা বিচ্ছু যাচ্ছি আটকুড়িয়া আইলা কুশাই বাড়ি, আইলা কুশাই আটকুড়িয়া আইলা কুশাই বাড়ি,
সবাই নাম বলেন, কোন জায়গার নাম বলেন? সাগাই, এটা হলো সাগাই মেলা পূজা মণ্ডপ। তারপরে নিত্যানন্দ সেবাশ্রম, নিত্যানন্দ সেবাশ্রম, এই আছেন নাকি নিত্যানন্দ? নিত্যানন্দ সেবাশ্রম, সানাল কালী মন্দির। ও, এটা আচ্ছা, ঠিক আছে। এদিকে তাকাই যাবে একটু। এবার আসেন রাজেন্দ্রপুর দুর্গা। এই যে ষষ্ঠী। এই যেদিকে, ওকে, পরেরটা উঠে উঠেন। ইসলামনগর পূজা মণ্ডপ, রাজেন্দ্রপুর শঙ্কর বৈরাগীর বাড়ি। আপনি শঙ্কর বৈরাগী। এই সাধুর বাড়ি পূজা মন্দির, এই সাধু কই? এই যে মোর বেদিক তাকাই না এদিকে। সাধুর বাড়ি। এই আপনার আমার দরকার। আপনার ব্যক্তি আমি একবার ইউনোসারের পাঠিয়ে গেছিলাম, আপনার নাম নাই। এইদিকে এইদিকে তাকাই। এই চিঙ্গু তো পিছনে থাকেন কেউ? কই কৃষ্ণদা তারপরে বাদল ঠাকুর মাধব ঠাকুরের বাড়ি। আচ্ছা, কাস্তা জয়কালী মন্দির, সুলাই বাংলা মাঝিপাড়া, কাস্তা কালী মন্দির। দাদা এদিকে, দাদা দাদা এদিকে। আর আপনি সুলাই বাংলা। এরপর আসেন মনিন্দ্র সরকারের বাড়ি। এই জায়গা সব মনিন্দ্র সরকারের বাড়ি। আটকড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির, যে কালী মন্দিরের কাছে যেটা পরে হইলো, দেখো নতুন নিয়াঙ্গন পূজা করতেছেন। এটা কি এবারই শেষ না প্রথম? এদিকে এদিকে তাকাই যাবে। চলতে থাকবে তো? ওকে, নিয়াঙ্গ। আমার নাম্বার আছে। এই যে দিক তাকাবেন একটু। না না না, আসতেছে ওখানে দাঁড়ায়। আবার ওই যে হ্যাঁ ওই হয় না আপনার। দাদা 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 এই টাকা এদিক টাকা নেই, যেদিকে ঘোড়াটালি সার্বজনীন পূজা মন্দির, তারপর শিলবাড়ি। এই যে দিক তাকান। আমার সাথে কথা বলেন, আপনি জানেন আমি শুনবো না। ডাক্তার আনন্দ রায়ের বাড়ি। এটা কি পানো? দাদা 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 এই দিদা। এই যে এই কৃষ্ণদা এই যে আমাদের মিঠু ভাই, আমি ওনার ভালো নাম কইলাম না, মাহবুব দেওয়ান, ওটা কেউ চিনে না। সহজ পরিচয় উনি মোহন দেওয়ানের পোলা নাকি, এটা আমার ভালো ছিল। তো সেই হিসেবে দাদা আপনাদের সাথে ওনার বংশ পরম্পরায় ওনার বাবা করে গেছে নাকি? সময় নিল দামাজ খান যে আমরা যখন ছোট শুনছি যে মহাদানের কাছ থেকে কেউ বলে চেয়ারম্যান নিবার ছোট সময় শুনছি। তো যাই হোক, আমার ভাইও কিন্তু সেইভাবে সবার ভালোবাসা ভরতরায় বাড়ি আছে। তারপর সাউরাল সিদ্ধাবাড়ি, এদিক টাকা এনে পেয়ে যে এদিকে। হ্যাঁ ঠিক আছে।
এই দাদা সবাই মদন মোহন গোস্বামীর বাড়ি এই বাবা মদন গোস্বামী না তা তো অবশ্যই সাবেক শিলপাড়া পূজা মণ্ডপ তারপর আসেন আশিস দাসের ওদের সহকারী সাবেক পশ্চিম হালদারপাড়া তারপর আসেন সাবেক নারায়ণ ডাক্তারের বাড়ি হাসি দেন সুন্দর না সেগুলো আশীর্বাদ করুন না আসলে কিন্তু জমে না নারায়ণ ডাক্তার তারপর আসেন শিবপুর দুর্গা মন্দির এই দিদি শিবপুর দুর্গা মন্দির নয়ন ভাই আপনি চলে গেলেন তো তারপর শাস্তা ঋষিপাড়া এই যে ঠিক আছে হ্যাঁ এদিকে তাকাবো একটু এই যেদিকে পবিত্র পবিত্র রামনগর কৃষ্ণদয়া এইদিকে একটু তাকাবো যেদিকে রামনগর 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 পূজা মন্দির কৃষ্ণ সাহা ফরওয়ার্ড করে দিলি শিব মন্দির তারপরে মাধব দাসের বাড়ি তারপরে ওই যে ঋতুমানিয়ারা অনিল অনিল দা মাধব দাসের বাড়ি শিব মন্দির তারপরে একটু এদিক তাকাবো দাদা এই যে এদিক তাকাবেন রায় দক্ষিণ শিল্পারা গুরু দাস দা আপনি তো বলে এইদিকে তো যে রায় দক্ষিণ আগে আমার উপজা ছিল না 2 বছর ধরে হইতাছে গুরু দাস দা আর দিন মুক্তিযোদ্ধা কোন কাছে আপনার ডাবল তুলছি দাদা এই দিকে হোটেল জামিতা পূজা মণ্ডপ জামিপুর শিবারা এদিকে তাকান দাদা এদিকে টিঙ্কুদা একটু হাত ধরে পারেন না এই রঞ্জিত এদিকে তাকান এই রঞ্জিত ওইসে না তাকে লাভ নাই আরে এর মধ্যে ওইটা সবাই টাইম হয়ে গেলাম রে ভাই এদিক তাকাবো মুন্সিনগর সুদীপদা আসেন বন্যা ওই পাশে ওই সাইডে বন্যা সরি এটা মুন্সিনগর মানে জানি তো বন্যা পূজা মণ্ডপ বন্যা ঋষিপাড়া নাট মন্দির গাইমে গেলেন তো বলুন তো গাইমে গেছে তারপর পশ্চিম হাটিপাড়া পূজা মণ্ডপ না একটু মুখও মুছে না এই যে দিক তাকাবেন এই যে এইদিকে এইদিকে এই আপনি একটু এদিক তাকান এই যে তারপর পূর্ব হাটিপাড়া কে আপনি ও দাদা এরা একটা সুন্দর নাম আছে কোনটা কি আমি ধরুন আপনার যার নাম রাখুন কমিটি করতে যায় আমি তো একটু মুসলিম দাদু এদিক তাকাবেন সরচন্দ্র পূজা মণ্ডপ এই শোনেন আপনার নবমের দিনে এবারে যে আপনি আরতি করতে আইবেন সাইজে
মহিলা কয়টা একটা মহিলা নাই না তো একটা মিস্টেক গেল খারাপ তুই কোন যা ওদিক উপরে উঠেন উপরে উঠেন হ্যাঁ 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 আমার ওটা দাদারা লিস্ট ঠিকই পাইছে আচ্ছা দেখতেছি আপনার হলেন বাইরা না আপনি বলেন আমার একটু বাইরার নাম কি বলেন মন্টু কবিরাজ তো ইয়ের নাম তারপরে অন্য কি নাম আছে বাইরা মন্টু কবিরাজের আরেকটা কি জানতো এই দেখ গোবিন্দ হালদারের বাড়ি বাইরা কালীকুলা পূজা মণ্ডপ বাইরা আপনার ইউনিয়নের ঠিক আছে আপনি 15টা পূজার তালিকা দিছেন হ্যাঁ